হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসগোফ চ্যানেলের পক্ষ থেকে। আজকের যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য একদম পরীক্ষাকে টার্গেট করে এই প্রশ্নগুলো তোমাদের জন্য বানানো হয়েছে। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা ইউটিউব জুড়ে দেখেছো ক্লাসের তো শেষ নেই, বিভিন্ন রকম ক্লাস রয়েছে, কিন্তু যেখানে কোনো কনসেপ্ট নেই, যেখানে কোনো প্রকার বোঝানো বোঝানো নেই, যেখানে শুধু চিল্লামিল্লি চেঁচামেচিটা বিষয়। কিন্তু আজকের কনসেপ্ট হবে পুরোপুরি বুঝিয়ে, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে। চলো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যাদের এই চ্যাপ্টার উপর কোনো কনসেপ্ট নেই, যারা এই চ্যাপ্টার নিয়ে ভয় পাও, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। যদি চাও যে হ্যাঁ স্যার আপনার ক্লাসের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই বলবে হ্যাঁ স্যার আপনার ক্লাসের প্রয়োজন আছে ইউটিউবে। তোমরা আজকের ক্লাস দেখো, যদি ভালো লাগে নেক্সট দিন আবার নতুন ক্লাস নিয়ে হাজির হবো। ইউটিউব জুড়ে আমি বারবার বলেছি এমসিকিউ ক্লাসের শেষ নেই, যেখানে কনসেপ্ট নেই, যেখানে চিল্লামিল্লি শেষ নেই। তো চলো আমরা প্রথম প্রশ্নে এসে গেছি, যেখানে কোনো চিল্লামিল্লি থাকবে না, যেখানে শুধু কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করে নেওয়া হবে এবং প্রতিটা সঠিক অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করবে। তোমরাও কমেন্টে অ্যান্সার জানবে, তোমরা যদি বুঝতে পারো, আর তারপর আমি বুঝিয়ে দেবো কেন এই অ্যান্সারটা হচ্ছে। একটি বস্তুর বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক কোন সূত্র দ্বারা বোঝানো হয়? একটু ভালো করে বুঝে নাও। টোটাল 4টা অপশন রয়েছে। নিউটনের প্রথম গতিসূত্র রয়েছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র রয়েছে, নিউটনের তৃতীয় রয়েছে এবং নিউটনের চতুর্থ গতিসূত্র রয়েছে। দেখো আমরা প্রথম একটু টাইম দিয়ে দিই তোমাদেরকে, তোমরা ফার্স্ট অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার করবো। টাইম শুরু হয়ে গেছে, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করবো, কেউ দেরি করবে না। আর যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, আমাদের সেকেন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমাদের ফার্স্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে এবং আমাদের মক টেস্ট ব্যাচও প্রায় ফুল। তো যারা এখন অবধি মক টেস্ট হচ্ছে চাইছো অ্যাডমিশন নিতে, আমাদের সঙ্গে জয়েন হওয়া প্রয়োজন আছে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি 7001946335। এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনকে মেসেজ করে নিও, অথবা এই নাম্বার 7001946335 এই নাম্বারে কন্ট্যাক্ট করো মক টেস্ট ব্যাচের জন্য। আচ্ছা চলো, তোমরা অ্যান্সার দিয়েছো। আমরা প্রথম দেখে নেব নিউটনের প্রথম গতিসূত্র কী বলেছিল। নিউটনের প্রথম গতিসূত্র কী বলে, যদি কেউ জেনে থাকো কমেন্টে প্রশ্নের অ্যান্সারটা লিখে যাও। নিউটনের প্রথম গতিসূত্র বলেছিল, ধরো এখানে কোনো একটা কিছু রাখা আছে, তুমি একটু বলো তো এই যে এই বস্তুটা এখানে রাখা আছে, তুমি যদি হাত দিয়ে তুলে না নিয়ে যাও, এই বস্তুটা কি এখান থেকে সরবে? সরা কি পসিবল না? কোনো দিন সরে যাওয়া পসিবল না। কিন্তু তুমি যদি এই বস্তুটাকে তুলে নিয়ে গিয়ে এই জায়গা থেকে গিয়ে এখানে রাখো, তাহলে নিশ্চয়ই বস্তুটা সরে যাবে। তাহলে এখান থেকে বস্তুটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। তাই তো 1 নম্বর স্থান থেকে কোথায় গেল? 2 নম্বর স্থানে গেল এই বস্তুটা। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র এটাই বলে যে বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হতো, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির রয়ে যেত। তার মানে এই বস্তুটা কি কোনো দিন তুমি যদি একে না তুলে নিতে, তাহলে কি উঠে এখানকে আসতো? বলো আসতো না। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র এটাই বলে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতো বাইরে থেকে যদি তাকে কেউ না বল প্রয়োগ করতো। এখানে তুমি বল প্রয়োগ করেছো, তাই বস্তুর এখানে এসেছে। তারপর কি বলেছিল? তাহলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল। ধরো এখানে কোনো একটা বস্তু গড়িয়ে ধরো যাচ্ছে, এই বলটা ধরো গড়িয়ে এই বরাবর যাচ্ছে। তুমি যদি এখানে তাকে এসে না আটকাও, ধরো তুমি এখানে বাধা দিলে কি হবে? এই বলটা এখানে আটকা যাবে। তুমি যদি বাধা না দিতে, তাহলে এই বলটা কিন্তু কী হতো? গড়িয়ে যতদূর যাওয়া যায় ততদূর যেত। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতো আর গতিশীল বস্তু সরল রেখা বরাবর গতিশীল হতো। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী বলেছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা কী পাই? দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে আমরা পাই F সমান ma, যেখানে F মানে হচ্ছে বল, M মানে হচ্ছে ভর, A মানে হচ্ছে অ্যাসিলারেশন বা ত্বরণ। দেখো তাহলে এখানে আমাকে কী যে ত্বরণ চেয়েছে, বল চেয়েছে, আমরা কোথায় পাচ্ছি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী বলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুর এই যে M, এই ভরবেগ পরিবর্তনের হার কী হয়? বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কার সমানুপাতিক? এই এফের সঙ্গে। কিন্তু কে সমানুপাতিক হয় না? এফের সঙ্গে হচ্ছে এই ভরবেগটা বা ভরবেগের যে পরিবর্তনের হার, সেটা প্রযুক্ত বলের সঙ্গে বা এফের সঙ্গে সমানুপাতিক হয়। এবং বল যেদিকে প্রযুক্ত হবে, ভরবেগেরও পরিবর্তন ঘটবে সেদিকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী জানা যায়? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভালো করে নোট ডাউন করো। যে যাই বলুক, আমি বলছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে কী কী পাওয়া যায় বা কী কী জানা যায়, সেগুলো যদি কেউ জেনে থাকো নিচের কমেন্টে করো। যদি না জেনে থাকো বলেন যে স্যার নেক্সট ক্লাসে করিয়ে দিন, আমি অবশ্যই করিয়ে দেবো। ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র কী বলেছিল? নিউটনের তৃতীয় গতিসূত্র বলেছিল যে কোনো বস্তুর উপর ক্রিয়া থাকলে তার উপর প্রতিক্রিয়া থাকবে। ব্যাপারটা শোনো, ধরো তোমার পাশে একটা বন্ধু আছে, তুমি তাকে গালে একটা ঠাস করে চড় মারলে, সেই বন্ধুরা কী করবে? তোমাকে উল্টে গালে একটা ঠাস করে চড় মারবে। তার মানে কি? তুমি তাকে মেরেছো, সেও তোমাকে বিপরীত থেকে মারছে। মানে প্রতিটি বস্তুর কী রয়েছে? সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়ার জন্যই কিন্তু আমরা হাঁটাচলা করতে পারছি, নয়তো কিন্তু হাঁটাচলা করতে পারতাম না। মাটিতে আমরা কী করছি? পা দিচ্ছি। মানে একটা কাজ করছি, ক্রিয়া করছি, মাটিও আমাদেরকে ঠিক উল্টো দিকে একটা ধাক্কা মারছে।
যার জন্য আমাদের পা মাটির ওপর স্থিরভাবে হাঁটতে পারছে, রাইট? তাহলে ক্রিয়া করছি, মাটি আমাদের উপর কী করছে, একটা জোরে বল ধাক্কা দিচ্ছে, যেটাকে আমরা কী বলছি, প্রতিক্রিয়া বলছি, তাই তো? পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হলো। একটা প্রশ্ন থেকে এরকম কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু ক্লাস করা দরকার। ফিজিক্স কনসেপ্ট ছাড়া কোনো দিন পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করা যায় না। যদি কেউ শেখাই শুধু বাস্তব মেরে দাও দাগ অ্যান্সার, কী হবে, ভুল হবে ঠিক হবে দেখা নেই, কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে ফিজিক্যাল সায়েন্সে। তুই কনসেপ্ট ক্লিয়ার না করতে পারে সে কোনো দিন শায়রি নয়। ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট রাখা প্রয়োজন, কারণ এটা মুখস্থ করে কোনো দিন একটুও নামানো যায় না। একজন ব্যক্তি যার ওজন বলেছে দেখো 70 কেজি, একটি লিফটে করে নেমে আসছে, লিফটের তার ভেঙে গেলে ব্যক্তির ওজন কত হবে? প্রথমে আমি এখানে টাইম স্টার্ট করলাম, প্রত্যেকে ফটাফট করে কমেন্টে অ্যান্সার দাও। প্রত্যেকে আজকের ক্লাস থাকবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো বুস্ট হবে ফিজিক্যাল সায়েন্স, বুস্ট হবে ফিজিক্যাল সায়েন্স, কোনো দিন মুখস্থ করতে যাবে না, সেটা সবথেকে বড় বোকামির কাজ। কারণ ফিজিক্যাল সায়েন্স তোমরা কালকে জেন পাসের দেখেছো, কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার করেনি, যারা শুধু সাজেশন করে লাপিয়েছে, যেই স্যার শুধু সাজেশনের জন্য ক্লাস করিয়েছে, তার কাছ থেকে শুধু একবার দেখবে যে কেমন মানে কত সিলেকশন হয়েছে। যারা শুধু বোঝায়নি, শুধু মুখস্থ করতে শিখেছে স্টুডেন্টদেরকে ঝোড়া করে। আমি বারবার বলি মুখস্থ কোনো দিন করবে না, কোনো বিষয় মুখস্থের জায়গা নেই, প্রতিটার কনসেপ্ট ক্লিয়ার রাখা প্রয়োজন। চলো, একজন ব্যক্তি যার ওজন 70 কেজি একটি লিফটে করে নেমে আসছেন, লিফটের তার ভেঙে গেলে ব্যক্তির ওজন কত হবে? ধরে নাও লিফটের মধ্যে এই যে ব্যক্তিরা রয়েছে, তাই তো? এরকম একটা লিফট হয়তো, সেই কোন লিফট বলছি বুঝতে পারছো? যেই লিফটে করে মানুষ সেই ভেতরে সেই শপিং করতে গিয়ে ভেতরে ঢুকে গেল, ঘর বন্ধ হয়ে গেল, নিচে নেমে চলে এলো। এরকম লিফটে করে নেমে আসছে একজন ব্যক্তি নিচের দিকে, ঠিক আছে? এরকম নিচের দিকে কী হচ্ছে, নেমে আসছে। তাহলে তোমরা একটু বলো তো, নিচের দিকে যখন নেমে আসছে তার একটা কী বল কাজ করছে? একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, মানে কি নিচের দিকে নামছে, মানে কি লিফটের একটা ওজন রয়েছে, তো লিফটের ওজনটাকে আমি কী ধরে নিচ্ছি, এম ধরছি, আর নিচের দিকে এটা কী কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে কী দ্বারা চিহ্নিত করা হয়? জি দ্বারা। কী দ্বারা? জি, ছোটতে জি দ্বারা, তাই তো? তারপর দেখো এই যে লিফটের তার এখানে বাঁধা আছে, তাহলে এখানে লিফটের ওজন রয়েছে, আচ্ছা ব্যক্তিটারও একটা ওজন রয়েছে ব্যক্তিটা নামছে নিচের দিকে, তাহলে নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কিন্তু কাজ করতে। তাহলে এমজি হঠাৎ করে লিফটের তারটা এখান থেকে কেটে গেল বা ভেঙে গেল, তখন কী হবে, জোর সজোরে পড়বে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিটার ওজন কত হবে? তখন দেখো ব্যক্তিটার ওজন হবে, দেখো লিফটের তার যেহেতু ছিঁড়ে গেছে তার জন্য ওজনটা কী হবে, এই এমজি ওজনটা পুরোটা প্রেশার দিয়ে নামছে। তাহলে এখানে দেখো এমজি মাইনাস এমজি কী হয়ে যাবে, দুটো বিয়োগ করে নিতে হবে, তাহলে এমজি মাইনাস এমজি করলে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে যদি এখানে তার ভেঙে যায় তাহলে ব্যক্তিটির ওজন হবে, ব্যক্তির ওজন কত হবে, দেখো 0 হয়ে যাবে, কত হবে, 0 হবে। রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে চলে আসো। নিউটনের প্রথম সূত্রটি জাড্যতার সূত্র নামে কেন পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কমেন্ট বক্সে অ্যান্সার করো। নিউটনের প্রথম সূত্রটি জাড়তার সূত্র। আচ্ছা, এখানে প্রশ্নটা আমরা দেখে নিই যে প্রশ্নটা কী চেয়েছিল, প্রশ্নটা আমরা দেখে নিতে হবে এখান থেকে তার আগে। আচ্ছা, নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করো। বলেছে বস্তুর ভরবেগের, আচ্ছা এখানে আমি আবার টাইম স্টার্ট করলাম কারণ এখানে প্রশ্নটা দেখায়নি তোমাদেরকে। নাও তোমরা অ্যান্সার তো, এখানে কোনগুলো সঠিক বলেছে, এখানে কোনগুলো সঠিক হবে, কোনগুলো সঠিক দেখা যাক। বলেছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নেট প্রয়োগ করে বলের সাথে সমানুপাতিক। নিউটনের প্রথম সূত্রটি জাড্যতার সূত্র নামেও পরিচিত। প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে কোনটা সঠিক দেখো, আমরা প্রথম দেখে নেব। এখানে কিন্তু এটা সঠিক, কারণ নিউটনের যে তৃতীয় গতিসূত্র, সেই তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়া একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। তাহলে এখানে 3 নম্বরটা হচ্ছে রাইট। তারপর বলেছে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নেট প্রয়োগ করার সাথে সাথে বা নেট প্রয়োগ করা বলের সাথে সমানুপাতিক আছে। এটা কি সঠিক হবে তোমরা বলো? আচ্ছা, নিউটনের প্রথম সূত্রটিকে জাড্যতার সূত্র বলা হয়, এটাও কি সঠিক? হ্যাঁ, নিউটনের প্রথম সূত্রটাকে কিন্তু জাড্যতার সূত্র বলা হয়, এটাও কিন্তু সঠিক। মানে 2, 3 সঠিক দেখতে পেলাম। আর এখানে যে 1 নম্বরটা বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নেট প্রয়োগ করা বলের সাথে সমানুপাতিক, এটাও কিন্তু সঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? চলো আমরা রাইট অ্যান্সারটা একটু এখান থেকে দেখে নিই, কনসেপ্ট ক্লিয়ার করে নিই। এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন 4, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ এখানে 3টেই কিন্তু সঠিক। এখানে কিন্তু 3টেই সঠিক, কেউ কোনোভাবে ভুল করবে না, এখানে কিন্তু 3টেই সঠিক। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি সর্বাধিক দুর্বল বল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, নিচের কোনটি সর্বাধিক দুর্বল বল? তোমরা তো দেখেছো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে, তোমরা মিলিয়ে নিতে পারো পুরনো প্রশ্নপত্র খুলে। রাইট অ্যান্সার কোনটা হবে ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো। নিচের সবথেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। ভালো করে মনে রাখবে, এখানে অপশন 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। মহাকর্ষীয় বল হচ্ছে সবথেকে দুর্বল বল। মনে রাখবে, দুর্বল পারমাণবিক বলের থেকেও মহাকর্ষীয় বলটা কিন্তু 1025 গুণ দুর্বল। তার মানে কি মহাকর্ষীয় বল কিন্তু এই দুর্বল পারমাণবিক বলের তুলনায় 1025 গুণ দুর্বল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন
1 অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তোমরা তো অনেকে জানো না, একটি বল, খেলার বল, তার আকার পরিবর্তন করে যখন সেটিকে দুই হাতের মধ্যে রাখা হয় এবং চাপ প্রয়োগ করা, এটির কারণ কি? বলছে তার আকার পরিবর্তন করে, একটি খেলার বল তার আকার পরিবর্তন করে যখন সেটিকে দুই হাতের মধ্যে রাখা হয় এবং চাপ প্রয়োগ করা, এটির কারণ কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। খেলার বলটির উপর ভারসাম্যযুক্ত বল কার্যরত, খেলার বলটির উপর ভারসাম্যহীন বল কার্যরত, খেলার বলটির উপর ঘর্ষণ বল কার্যরত, খেলার বলটির উপর মহাকর্ষ বল কার্যরত। প্রত্যেকে যেমন প্রতিদিনকার কমেন্টে অ্যান্সার দাও, প্রতিদিনকার মতো কমেন্টে অ্যান্সার দেবে, তোমার নাম লিখবে, তোর কারোর নাম যেটা হবে শ্রেয়া, তারপর যার নাম ঘোষ হলে ঘোষ, তারপর কত মার্কস পেয়েছো, তুমি 0 পেলে 0, 2 পেলে 2, 5 পেলে 5, 10 পেলে 5, যেটা তুমি পারবে সেটাই তুমি অ্যান্সারে জানাবে। ঠিক আছে, চলো দেখো এখানে যেটা রাইট অ্যান্সার হবে কী হবে না, একটি খেলার বলটির উপর ভারসাম্যহীন বল কার্যরত। কারণ ভারসাম্যহীন বল কার্যরত কেন? দেখো, ভারসাম্যযুক্ত বল হলে কোনো দিন এটার আকার পরিবর্তন ঘটাতে পারতো না। এখানে কি বলেছে দেখো, আকারের পরিবর্তন হয়ে যায়। মনে রাখবি, যখন আকার পরিবর্তন করবে বলবে তখন সর্বদা ভারসাম্যহীন বল কার্যরত হবে। যদি ভারসাম্যযুক্ত বল কার্যরত হতো তাহলে কী হতো, বস্তুর আকারের পরিবর্তন ঘটতো না। তুমি একটা কোনো কিছু চেপে ধরছো, চেপে ধরা মানে দুই হাতের তালুর মধ্যে তাকে চেপে ধরা মানে তার উপর ভারসাম্যহীন বলটা কার্যরত হবে যদি সেটার পরিবর্তন ঘটে। যদি পরিবর্তন না ঘটতো তাহলে ভারসাম্যযুক্ত বল কিন্তু এখানেতে কী হতো, ক্রিয়া করতো। রাইট রাইট, প্রত্যেক বুঝতে পারছো। নেক্সট যেই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে বা হেলে পড়ে, এটির কোনটি উদাহরণ? এটা তোমরা প্রত্যেকে পারবে। চলো, আমাদের পেড ক্লাসে করানো হয়েছে, ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এই পেড ক্লাসের ছেলেমেয়েরা উত্তর দাও, কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে ফটাফট করে। কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে, আচ্ছা, যাত্রীরা পেছনের দিকে ঝুলে পড়েন বা ঝুঁকে পড়েন। দেখবে তুমি বাসের মতো দাঁড়িয়ে আছো, বাসটাতে তুমি এরকমভাবে দাঁড়িয়েছিলে, যখন বাসটা চলতে শুরু করলো, ধরো এই বরাবর বাসটা চলছে, কোন দিক বরাবর? এই বরাবর। ঠিক আছে, তুমি কোন দিকে হেলে পড়বে? তাহলে এই দিকে হেলে পড়বে, মানে তুমি এই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম করে হেলে যাবে। কেন হেলে যাবে পেছনের দিকে? কারণ আমরা কি জানি, নিউটনের কোন গতিসূত্র এটা নিউটনের প্রথম গতিসূত্র। কারণ নিউটনের প্রথম গতিসূত্র এখানে জাড্যের ধারণা দেয়। আচ্ছা, এই জাড্যটা গতিজাড্য নাকি স্থিতিজাড্য? এটা গতিজাড্য নাকি স্থিতিজাড্য? প্রত্যেকে কমেন্ট অ্যান্সার দাও, ফটাফট করে অ্যান্সার দাও, কোনটা এটা, গতিজাড্য না স্থিতিজাড্য? আচ্ছা, যারা বুঝতে পারছো না মনে রাখবে যে এটা কিন্তু একটা স্থিতিজাড্যের উদাহরণ। কারণ বাসটা এতক্ষণ কী হয়েছিল, স্থির ছিল। স্থির থেকে চলতে থাকলে তাকে বলে স্থিতিজাড্য। তাই তো, যদি বলতো তুমি বাসটা সামনে, মানে বাসটা যখন স্টপ হলো তুমি হয়তো সামনের দিকে ঝুঁকে পড়বে, তখন কী হবে, যখন বাসটা স্টপ হবে তুমি এমনি করে হেলে পড়বে সামনের দিকে। কেন হেলে পড়বে সামনের দিকে? কারণ এক্ষেত্রে কী গতি, এই ক্ষেত্রে মনে রাখবে গতিজাড্য। যদি চলতে শুরু করে তাহলে হচ্ছে স্থিতিজাড্য, যদি হঠাৎ করে চলন অবস্থা থেকে থেমে যায়, মানে গতি অবস্থা থেকে থেমে গেলে সেটা হবে গতিজাড্যের উদাহরণ। পাকা ঘুরছিল, থেমে গেল, কোন জাড্য? গতিজাড্য। কারণ কি, ঘুরতে ঘুরতে মানে গতি থেকে থেমে যাওয়া মানে গতিজাড্য, স্থির থেকে চলমান মানে স্থিতিজাড্য। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই সূত্রগুলো প্রত্যেকটা কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের কারণে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বস্তুর বেগ 20 মিটার সেকেন্ড থেকে 30 মিটার সেকেন্ড বৃদ্ধি পায়, সেই সময়কালে বস্তুর সরণ নির্ণয় করো। আচ্ছা, ভালো করে প্রশ্নটা ভাবো, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। এটার জন্য একটু বেশি সময় দিলাম, এটার জন্য তোমাদেরকে প্রায় 10 সেকেন্ড সময় দিচ্ছি। ঠিক আছে, চলো টাইম শুরু করছি এখন। দেখো, তোমার 4 সেকেন্ড হয়ে গেল, তারপর দেখো আবার 4 সেকেন্ড শুরু করছি, 4 সেকেন্ড হয়ে গেছে, আচ্ছা 2 সেকেন্ড সময় দিচ্ছি। নাও প্রত্যেকে অ্যান্সার বলো কমেন্টে, ফটাফট করে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার বলো, এই অ্যান্সারটা কী হবে, কে কী করতে পেরেছো অ্যান্সারটা। এই পরীক্ষার জন্য এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, প্রত্যেকে খেয়াল করে দেখবে পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দেওয়া থাকে। আমরা পুরোপুরি আজকে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস করব। প্রত্যেকের হয়তো ক্লাসটা নিশ্চয়ই ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের কারণে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বস্তুর বেগ 20 মিটার সেকেন্ড থেকে 30 মিটার সেকেন্ড বৃদ্ধি পায়, সেই সময়কালে বস্তুর সরণ কত? ঠিক আছে, দেখো এখানেতে আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে। দেখো এখানে বলেছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা এই সূত্রগুলো প্রত্যেকে নিই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ব্যাখ্যা করে দেখি এখানে কোন সূত্রটা ইউজ করা হচ্ছে। দেখো এখানে যেটা ইউজ করা হয়েছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়ালস টু 2s, এই সূত্রটা প্রত্যেকের মনে আছে। ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s, এই সূত্রটা প্রত্যেকের আশা করছি মনে আছে। ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, দেখো এই সূত্রটা ইউজ করেছে। ঠিক আছে, আরেকটা সূত্র আমাদের কী ছিল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as,
আমাদের প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে। আচ্ছা এখানে কী করেছে দেখো, প্রথমত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল কি বস্তুটার ত্বরণ দেওয়া ছিল, চূড়ান্ত বেগ মানে লাস্ট বেগটা ছিল 30 মিটার পার সেকেন্ড এবং প্রাথমিক বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড। আমাকে চেয়েছে সরণ, তাহলে সরণ মানে এস বের করতে হবে। তাহলে এস সমান কি আমি করতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। কেমনভাবে হলো ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, এখানটা যদি দেখে না বুঝতে পারো। দেখো ভি স্কোয়ার মাইন প্লাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s, এই সূত্র আমরা একটা শিখেছিলাম, ইকুয়ালস টু 2as। আর একটা সূত্র আমরা কী শিখেছিলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এই সূত্রটা আমরা কিন্তু শিখেছিলাম, মনে আছে প্রত্যেকের। এবার দেখো আমরা এখান থেকে যদি এই এফটা বের করতে চাই আমরা কী শিখতে পারি, তোমরা হয়তো অনেক অঙ্ক বুঝতে পারবে কিনা জানি না আমি। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এটা হবে তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এবার তোমরা এখান থেকে দেখো কী হচ্ছে, এস ইকুয়ালস টু কী হচ্ছে, দেখো এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, দেখো এখানে 30 মিটার চূড়ান্ত বেগ, এর সঙ্গে আমি 2 যোগ করলাম, কত হবে 302 প্রাথমিক বেগ, ঠিক আছে, সরি ভুল বলছি আমি, 30 মিটার, তাই তো। এখানে রয়েছে দেখো 30 মিটার, আর এখানে দেখো ত্বরণ রয়েছে কত 30। আচ্ছা এখানে দেখো আমি যেটা ব্যাপারটা বোঝাতে চাইছি তোমাদেরকে, তাহলে আমরা এখন কী করবো, এস সমান দেখো আমরা কী পেয়েছিলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কী দেখো 2a, এটা আমরা সূত্র পেয়েছিলাম এস সমান। আচ্ছা এবার তোমরা ভি এর মান বসিয়ে দাও, ভি এর মান কত রয়েছে 30 রয়েছে, তাহলে 30-এর স্কোয়ার মানে কত, আর এখানে ইউ মানে কত দেখো 20-এর স্কোয়ার, ঠিক আছে, বাই 2a, 2 মানে এর মান কত রয়েছে, তাহলে দেখো এর মান রয়েছে 2, তাহলে 2 গুণিত 2 কত হবে 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার 30 কত হবে বলো 900 মাইনাস 400 কত হবে 500, তাই তো, কত হবে 900 মাইনাস 400, 500/4, 500 দিয়ে 4কে ভাগ করো, দেখো সেটাই করেছে এখানে, কত হবে 125। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকে, আশা করছি বোঝা গেছে। দেখো 30-এর স্কোয়ার করে দিলাম, 20 স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করলাম, 30 900 মাইনাস 400/4 কত হবে 500/4 সমান 125 মিটার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, খুব একটা সোজা অঙ্ক, এখানে হয়তো ভালো করে লিখতে পারলাম না আমরা পুরোপুরি ক্লিয়ার করে। তারপরের প্রশ্নের দিকে দেখো, কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড সমত্বরণে 18 কিমি পার ঘন্টা থেকে 36 কিমি পার ঘন্টা হয়ে গেলে এটাকে বলেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে প্রকাশ করো। দেখি তোমরা অ্যান্সারটা করতে পারো না কিনা। কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড সমত্বরণে 18 কিমি পার ঘন্টা থেকে 36 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেলে এটাকে মিটার পার সেকেন্ডে তোমরা প্রকাশ করো, ঠিক আছে। চলো আমি টাইম শুরু করে দিচ্ছি প্রত্যেকের জন্যে, আমরা টাইম শুরু করছি। আচ্ছা অনেক হয়তো এটা বুঝতে পারছো না, দেখো আমরা প্রথমে 18 কিলোমিটার পার ঘন্টাটাকে এটাকে মিনিটে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। তোমরা বার করো তো 18 কিমি সমান কত মিটার, 18 কিমি সমান কত মিটার, 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয় তাহলে 18 কিলোমিটার সমান কত মিটার, 18,000 মিটার। কত মিটার 18,000 মিটার। 36 কিলোমিটার সমান কত মিটার না 36 কিলোমিটার সমান মনে রাখবে 36,000 মিটার। কত মিটার 36,000 মিটার, তাই তো। এবার তোমরা বলো এখানে ঘন্টা রয়েছে, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, দেখো 1 ঘন্টা সমান হচ্ছে কত সেকেন্ড না 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। কত সেকেন্ড, এটাকে আমরা তাহলে কী করবো, প্রত্যেককে 3600 দিয়ে আমরা ভাগ করে নেব, ঠিক আছে। চলো তাহলে আমরা 3600 দিয়ে আমরা প্রত্যেককে ভাগ করে দিই, তাহলে 3600 দিয়ে আমরা যদি প্রত্যেককে ভাগ করি তাহলে কি হবে। আচ্ছা দেখো আমরা এখানেতে ইজি কিছু প্রসেস ইউজ করব, আমাদের একটু জটিল প্রসেস আমরা যাচ্ছিলাম। আমরা যদি এই প্রসেসটা ইউজ করি তাহলে আমাদের চলবে যে V1 ইকুয়ালস টু T1 আর V2 ইকুয়ালস টু T2। দেখ এখানে V1 হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 18 কিলোমিটার পার যদি V1 এর ঘন্টাটা হয় তাহলে 5 সেকেন্ড, মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার 36-এর ক্ষেত্রে হবে 5 গুণিত 2 সমান হচ্ছে 10, আর 18 ক্ষেত্রে হবে 5, ঠিক আছে। 18 ক্ষেত্রে হবে 5, কারণ এখানে যেহেতু 36 রয়েছে তাই এখানে 2 গুণ করলাম, 5 দুগুণে 10, আর এখানে যেহেতু 18 একা রয়েছে তাই এটা 5ই ধরে নিতে হবে, কারণ এই T1 মানে তার সময়ের সঙ্গে এই দুটো সমান হবে, ঠিক আছে। দিয়ে আমরা যেই সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে, দেখ নাও আমরা ওটা একটু জটিল সূত্রে চলে যাচ্ছিলাম, যেটা হয়তো বের করতে অনেক সময় লাগবে। V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1, ঠিক আছে। যেখানে আমাদের এখানে এটা আমাদের কী সম্পর্কে বার করতে হবে, এটা আমাদের এ মানে ত্বরণ সম্পর্কে বের করতে হবে। তাহলে V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 সমান কী হবে, এ সমান যেটা আমাদের হবে দেখো তাহলে 10 মাইনাস 5, আর এখানে T2 মাইনাস T1 মানে 5 দেওয়া আছে, 5 বস করে দাও, তাহলে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে 5/5, অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার করতে পেরেছি, 1 মিটার পার কিন্তু সেকেন্ড স্কোয়ার এখানে রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্ক আমাদের যেটা রয়েছে, 4 কেজি ভরের একটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগের ফলে 5 সেকেন্ডে বস্তুটির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ডে রূপান্তরিত হয়।
তাহলে প্রযুক্ত বলের যে মাত্রা সেটা বা নিউটন এককে প্রযুক্ত বল কত সেটা বের করতে বলেছে আমাদেরকে। একটু তোমরা ভাবনা চিন্তা করো অ্যান্সার প্রত্যেকে ভাবনা চিন্তা করো, তারপর আমি অ্যান্সার দেবো। দেখা যাক কত তোমরা বলছো অ্যান্সারটা। আর যদি না করতে পারো তো আমি ফটাফট করে করছি। আগে তোমরা দেখো নিজেরা পারো কি না। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 কেজি ভরের একটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করলে 5 সেকেন্ডে বস্তুটির বেগ হয় 15 মিটার পার সেকেন্ড, 25 মিটার সেকেন্ডে ত্বরিত হয়। প্রযুক্ত বলে এর মাত্রাটা নির্ণয় করো। আমরা এখানে প্রথমে কি করব, আমরা এখানে দেখে নেব চূড়ান্ত বেগ কত রয়েছে। দেখো চূড়ান্ত বেগ রয়েছে 25 মিটার পার সেকেন্ড। প্রথম বেগ কত হলো 15 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছ চূড়ান্ত বেগ কত রয়েছে, দেখে নাও এখান থেকে। দেখো চূড়ান্ত বেগ রয়েছে 25 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ রয়েছে 15 মিটার পার সেকেন্ড, সময় রয়েছে 5 এবং বস্তুর ভর রয়েছে 4। তাহলে আমরা এখান থেকে এম সমান কি লিখবো 4 কেজি। তারপর দেখো 5 সেকেন্ড, টি সমান কি লিখবো 5 সেকেন্ড। আচ্ছা প্রাইমারি বেগকে আমরা ধরে নিচ্ছি v1 এবং যাকে লিখছি 15। v2 মান দেওয়া আছে কত, v2 মান দেওয়া হচ্ছে 25। তাহলে আমরা এখান থেকে কি পাবো বলো তো, এখান থেকে আমরা যেটা পাবো v2 মাইনাস v1, কী পাবো v2 মাইনাস v1 বাই টি। এটা হচ্ছে আমরা কী করবো ত্বরণটাকে বের করে নেব। তাহলে v2 মাইনাস v1 বাই যদি টি হয় তাহলে কী হবে v2 মাইনাস v1 মানে 25 মাইনাস 15 বাই 5 সমান কত হবে, তাহলে 10 বাই 5 কত হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে 2। তাহলে এখানে এ মানে ত্বরণ কত বেরোলো, ত্বরণ বেরোলো হচ্ছে 2। তাহলে ভালো করে দেখে নাও আমরা কি করলাম, বস্তুর আমরা প্রথমে সেকেন্ড বেগটা বা চূড়ান্ত বেগটা ধরে নিলাম 25, প্রাথমিক বেগটা ধরে নিলাম 15। তাহলে 25 মাইনাস 15 তার মানে v2 মাইনাস v1 মানে 25 মাইনাস 15 হচ্ছে 10 বাই 5 সমান কত হবে, 2 হবে। তারপর দেখো আমার জিএসে যেটা সেটা হচ্ছে প্রযুক্ত বল সমান কি আমরা জানি এফ সমান এম এ। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 4, এম এর মান 4 বসিয়ে দাও, ত্বরণের মান 2 বসিয়ে দাও, 4 গুণিত 2 সমান কত 8 নিউটন। তাহলে এখানে যেটা রাইট অ্যান্সার হবে কত হবে দেখো 8 নিউটন। তাহলে নিউটনের মানটা কত হবে 8 নিউটন। প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছো, প্রত্যেকে পুরোপুরিভাবে ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে কত 8 নিউটন। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে অ্যান্সার বোঝানো। নিচের কোনটি বল নয়, টান, অবিলম্ব, ভর নাকি ওজন। নিচের কোনটি বল নয়, কোনটা রাইট অ্যান্সার হবে ফটাফট করে অ্যান্সার করা। আজকে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস করাচ্ছি তাই ক্লাসটা একটু লেন্থি হচ্ছে। বলো নিচের কোনটি বল নয়, খুব তাড়াতাড়ি অ্যান্সার দাও প্রত্যেকে। নিচের কোনটি বল নয়, মনে রাখবে টান একটা বল, অবিলম্ব একটা বল এবং ওজনের যদি বলে মাত্রা কত, ওজনের একক বা মাত্রা সব কিন্তু বলের সাথে সমান হয়, কারণ ওজন নিজেও একটা বল। ভালো কর্মের ওজন নিজেও একটা বলে, যেখানে ভর কোনো বল নয়। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার না, ভর কোনো বল নয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। তোমরা প্রতি বছর পরীক্ষা দাও, দেখেছো এরকম কত কনসেপচুয়াল কত অঙ্ক আছে, আজকে সব কিছু কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। প্রত্যেকে ব্যাপারটা ভালো করে কিন্তু ক্লিয়ার করে, প্রয়োজন হলে খাতায় এগুলো লিখে নেবে। ঠিক আছে, প্রয়োজন হলে খাতায় এগুলো লিখে নেবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি ভর। নিচের কোনটি বল নয়, ভর কোনো বল নয়। চলো বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি কী নামে পরিচিত। দেখো কোনোদিন নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হবে না, তোমরা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, আমি এটা বলবো না, এটা তোমাদের প্রত্যেকের পারা উচিত। চলো টাইম শুরু হয়ে গেছে, এখন প্রত্যেকে ফটাফট করে কমেন্ট অ্যান্সার দাও, প্রত্যেকে নিজের নাম লিখে যাবে। নিউটনের প্রথম গতিসূত্র নামে কোনটি পরিচিত। ঠিক আছে, দেখো ঘূর্ণনের সূত্র নামে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র পরিচিত নয়, স্মরণের সূত্র নামেও কিন্তু কোনোদিন পরিচিত নয়। কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা ভরবেগের সূত্র বলতে পারি। কি বলতে পারি, নিউটনের গতিসূত্রকে ভরবেগের সূত্র বলা যায় না, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে বলা যেতে পারে। তারপর দেখো এখানে যেটা সঠিক হবে সেটা কোনো বিকল্পটি সঠিক নয়। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি কোনো বিকল্পটি সঠিক নয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলে আস। তারপর হচ্ছে দেখো আমরা পুকুরের পানা বা সবুজ শ্যাওলাযুক্ত পথ দিয়ে হাঁটার সময় পিছলে যাই কেন। গতিজাড্য, ঘর্ষণ শূন্য সময়, পা এবং পথের মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পায়, পা এবং পথের মধ্যে ঘর্ষণ হ্রাস পায়। প্রত্যেকে ভালো করে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে নাও এই প্রশ্নটার ক্ষেত্রে। চলো টাইম শুরু হচ্ছে এখন। আমরা পুকুরের পানার মধ্য দিয়ে হাঁটার সময় কেন পিছলে যাই, ভালো করে মনে রাখবে। যখন রাস্তা দিয়ে কোনো গাড়ি চলে, গাড়িটা কেন চলতে পারে জানো, কারণ যখন আমরা এখানে কি হয় না, ঘর্ষণটা ঠিকঠাক থাকে বা ঘর্ষণটা অ্যাকচুয়ালি বৃদ্ধি হয়। দেখবে রাস্তার ঘর্ষণ বৃদ্ধি করে যাতে পিছলে কেউ না যায়, গাড়ি পিছলে যেন না যায়। কিন্তু যদি ঘর্ষণ বল হ্রাস পেত তাহলে কিন্তু গাড়িগুলো পিছলে যেত রাস্তায় চলার সময়। তাই জন্য কি হয়, গাড়ির চাকায় দেবে খাঁজ কাটা করে দেওয়া হয়। তোমার পা তো আর খাঁজ কাটা নয়, তাই তুমি যখন মসৃণ তলের উপর দিয়ে হাঁটবে, বিশেষ করে শ্যাওলা কিন্তু খুব মসৃণ, একদম স্যাঁতস্যাঁতে একটা শ্যাওলা বা সেই শ্যাওলাযুক্ত পথ দিয়ে তুমি হাঁটছো বা এটা কোনো পানার মধ্য দিয়ে তুমি হাঁটছো, তখন কি হচ্ছে ঘর্ষণ বলটা পা এবং এই পা এবং পথের মধ্যে ঘর্ষণ বলটা কিন্তু হ্রাস পেয়ে যায়, যার কারণে আমরা পিছলে পড়ে। বল সর্বদা জোড়ায় ঘটে, বি দ্বারা এর উপর প্রযুক্ত বল, এ দ্বারা বি উপর প্রযুক্ত বলের সমান বা বিপরীত। দেখো সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কোথায় দেখা যায়, তোমরা ফটাফট করে অ্যান্সার দাও। এটা কি অ্যান্সার হবে প্রত্যেকে ফটাফট করে কমেন্ট করো, টাইম শুরু হচ্ছে এখন। কি অ্যান্সার হবে,
রাইট অ্যান্সার হবে কি নিউটনের তৃতীয় গতিসূত্র। কী হবে? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এই ঘটনাটা জানা যায়, কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে রাইট অ্যান্সার। দেখা যাক এই অঙ্কটাকেও পারো কিনা। 0.45 কেজি ভর বিশিষ্ট একটি বলের বেগ 4 মিটার সেকেন্ড থেকে 8 মিটার সেকেন্ড বাড়াতে কৃতকার্য কত হবে? দেখো, পরীক্ষার জন্য কিন্তু এইসব প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু এসব প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। চলো আমি টাইম শুরু করে দিচ্ছি, দেখা যাক কে খুব তাড়াতাড়ি দেবে অ্যান্সার। দাও, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, কমেন্টে অ্যান্সার করতে থাকো, আমি নেক্সট অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো, এরকম অঙ্ক তোমরা হয়তো অনেকে আগে জানতে না বা শিখতে না, আমাদের পেড ব্যাচ স্টুডেন্ট হয়তো অনেকে জানে বা শেখানো হয়েছিল তাদেরকে। তো যারা শিখতে পারোনি তারা অবশ্যই শিখে নাও। দেখো, এখানে সূত্র হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে হাফ এম এর মান কত বস করে দাও 0.5 কেজি, এম মানে হচ্ছে ভর। নেক্সট দেখো ভি স্কোয়ার মানে কত, যেটা হচ্ছে চূড়ান্ত বেগ মানে কত 8 স্কোয়ার মানে কত 64 মাইনাস 16 এখানে হয়ে গেল। তারপর দেখো এটাকে তোমরা ক্যালকুলেশন করে কত আসছে আমরা দেখে নেবো। তাহলে আমরা এখান থেকে করবো, এখন এটাকে ক্যালকুলেশন করবো। তাহলে হাফ ইন্টু 0.5 মাইনাস চূড়ান্ত বেগ 64, 8 স্কোয়ার, যেখানে 8 লেখা আছে। তারপর সেকেন্ড বেগ হচ্ছে 16, তাহলে 64 মাইনাস 16, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো হাফ ইন্টু 0.5 মানে হচ্ছে, তুমি এটাকে লিখতে পারো 1/2 লিখতে পারো 64 মাইনাস 16। তাহলে এখান থেকে 64 থেকে 16 যদি কমিয়ে নিই তাহলে আমার কত হচ্ছে দেখো 48 হচ্ছে। তাহলে আমরা যদি 4 দিয়ে 48কে ভাগ করি তাহলে কত হবে? এটা দেখো 2 দুগুণে 4, 4 দিয়ে 48কে ভাগ করি 12, 4 48, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 12 জুল। কত অ্যান্সার হবে? 12 জুল। তোমরা হয়তো অনেক কোশ্চেন শিখলে এরকম প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করো, এরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসবে। আজকের ক্লাসে এখানে শেষ করলাম, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। নেক্সট দিন যদি ভিডিওটাই মোটামুটি যদি তোমরা প্রত্যেকে লাইক করো, যদি 300+ লাইক হয়ে যায়, নেক্সট দিন তোমাদের পুরোপুরি ফিজিক্যাল সায়েন্সের আরও বেশ কয়েকটা ডিটেলসে ক্লাস করানো হবে, যেই ক্লাসগুলো পরীক্ষাকে টার্গেট করে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার দেওয়া হয়েছে। তো চলো আজকের ক্লাস এখানে স্টপ করলাম। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে কমেন্টে জানিয়ে যে তুমি কত মার্কস পেলে। কেউ যদি 2 পেয়ে থাকো, 3 পেয়ে থাকো, প্রত্যেকে জানাও। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আর যারা চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া রইল 7001946335। এই নাম্বারে প্রত্যেকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। 7001946335 এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমাদের মক টেস্ট ব্যাচ, আমাদের রিভাইজ ব্যাচ শুরু হয়েছে। টোটাল এখনও 4টে ক্লাস হবে, যেটা পরীক্ষা টার্গেটেড ক্লাস। টোটাল ফিস রয়েছে 199 এই পরীক্ষা বেস টার্গেটেড যে মক টেস্টের জন্য। তো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও 7001946335। আর যারা ইউটিউবে ফ্রি ক্লাস দেখছো অবশ্যই দেখতে পারে, এগুলো খুব হেল্পফুল। তোমরা ওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেলটাকে অল